আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধু। আজকে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 3 পদার্থের গঠন এর দ্বিতীয় পর্বের ক্লাসে আজকে আলোচনার বিষয় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাসটি। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। আজ আলোচনার বিষয় রাদারফোর্ডের পরমাণু মডেলের কী সীমাবদ্ধতা, এগুলো আজ আলোচনা করব। তাহলে যাওয়া যাক রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। আবার সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। রাদারফোর্ড তার পরমাণু মডেলে তিনি নিউক্লিয়াসের চারপাশে যেমন ইলেকট্রনগুলো ঘোরে সেটা তিনি তুলনা করেছিলেন সূর্যের চারপাশে গ্রহগুলো যেমন ঘোরে, ওই রকমভাবে তিনি তার পরমাণু মডেলে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যেরকমভাবে ঘোরে এইটা তিনি তুলনা করেছিলেন। কিন্তু সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। তাহলে এখান থেকে একটা যুক্তি আসা যায়, যেখানে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্যতম একটি সীমাবদ্ধতা। আরেকটি সীমাবদ্ধতা হলো, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। তিনি তার মডেলে যে তথ্যটি দিয়েছে সেটা হলো একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো ইলেকট্রন কীভাবে কক্ষপথে থাকবে এটা শুধু ব্যাখ্যা দিয়েছে, কিন্তু একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি। আরও কিছু ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। তাহলে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এখন আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। অনেক সময় কোশ্চিন আসে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের ভিতর কোনটি গ্রহণযোগ্যতা বেশি। তাহলে আমরা বোর পরমাণু মডেল এর ব্যাখ্যা করার পর আমরা জানতে পারবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের ভিতর বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বেশি। কারণ বিজ্ঞানী বোর 1913 সালে তিনি তার মতবাদ দেন। রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল বোর ওই সীমাবদ্ধতাগুলোর ভিতর অনেকগুলোর তিনি সমাধান করেছেন। বোর পরমাণু মডেলের যে মতবাদগুলো আছে তা এখন আলোচনা করব। তাহলে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছেমতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, এটা বোর বলেছে। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের
অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা সেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। নিচের একটি চিত্রে এটা দেখানো হয়েছে বোঝার জন্য যে এন সমান 1 2 3 4 ডট 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 এরকম ইত্যাদি। অন্যভাবে বলা যায় এন সমান 1 হলে কে, এটা প্রধান শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর। এন সমান 1 হলে প্রধান শক্তি স্তর। এন সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এন সমান 3 হলে এম প্রধান শক্তি স্তর। এন সমান 4 হলে এন প্রধান শক্তি স্তর ইত্যাদি। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh ডিভাইডেড টয়েস পাই। তাহলে এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, যে 9.11 গুণন 10⁻31 কেজি। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। এখানে ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, এবং এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটার মান হচ্ছে 6.626 গুণন 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে এন এর মান স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট ডট ইত্যাদি। এখানে যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর উচ্চ শক্তি স্তর হিসেবে বিবেচিত। তাহলে বোর পরমাণু মডেলের আরেকটি তথ্য হচ্ছে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। চিত্র মাধ্যমে দেখানো হয়েছে যে এখানে শক্তি শোষণ করতেছে, এবং যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে বা নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হচ্ছে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন কী হবে, শক্তি বিকিরিত হবে। তাহলে বোর পরমাণু মডেলের এই শক্তি শোষিত বা বিকিরিত শক্তির যে পরিমাণটা আছে এটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে, এইচ নিউ ইকুয়াল এইচ সি ডিভাইডেড ল্যামডা। তাহলে এখানে সি হচ্ছে আলোর বেগ, সির মানটি হবে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, এবং নিউ হবে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর এককটি হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, এবং ল্যামডা হলো শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার। তাহলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তো এখানে একটি চিত্র দিয়ে দেখানো হয়েছে যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে ও প্রিজমের ভিতরতে যে শক্তি বিকিরিত হবে তা প্রিজমের ভিতরে যে একটা পারমাণবিক বর্ণালীর সৃষ্টি করবে। তাহলে বোর পরমাণু মডেলের সাফল্য, কারণ বোর তার পরমাণু মডেলের রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতার ভিতর তিনি অনেকগুলো সমাধান করেছেন। তাই বোর পরমাণু মডেলের কিছু সাফল্য রয়েছে। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো ও তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোর পারমাণবিক মডেলে
পরমাণু শক্তি স্তরের আকার বৃত্তাকার, এটা তিনি বলেছেন। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর তার মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। আরেকটি সাফল্য হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনে এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ড পরমাণু মডেলের যেমন সীমাবদ্ধতা আছে, বোর পরমাণু মডেলেরও তেমন সীমাবদ্ধতা রয়েছে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো হলো, বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রনীয় বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে শুধু ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথই নয়, উপবৃত্তাকার কক্ষপথও ঘোরে। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সফলতা এবং সীমাবদ্ধতা থেকে জানা গেল যে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর আমার পরবর্তী লেকচারটি হবে ইলেকট্রন বিন্যাস, কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে এই সম্পর্কে। আজকের ক্লাসটি ছিল পদার্থের গঠন, পরমাণু মডেল সম্পর্কে। পরবর্তী ক্লাসটি হবে শক্তি স্তর, উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে। সবাইকে ধন্যবাদ। See you in the next class.